সত্যি এই দুনিয়ায় দেখছি আর কাউকেই বিশ্বাস করা যায় না। নিজের মাসি তার ভাগ্নির ওপর শুধুমাত্র ঈর্ষার বশে পড়ে তার উপর ব্ল্যাক ম্যাজিক। এরকম ঘটনা সত্যি খুব কম শোনা যায় যে নিজের মাসি এমন কাজ করেছে, বাট দেখছি এই দুনিয়াতে এখন সব কিছুই পসিবল। আজকে তোমাদের সঙ্গে কল রেকর্ডিংয়ে আছেন এক দিদি, যিনি তার নিজের একটা ছোটবেলার এক্সপিরিয়েন্স এবং ওনার মায়ের একটা এক্সপিরিয়েন্স যেটা একদম জড়িত শেয়ার করবেন। আজকের এই পডকাস্টে তোমরা একদম একটা, আমি বলবো খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স শুনতে চলেছ, যেটা মানুষ করলে মানে ভাবাই যায় না। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি, তো আর দেরি করো না, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো এবার আমরা শুরু করে দিই আজকের পডকাস্ট। হ্যালো দিদি। হ্যাঁ ভাই, বলো কেমন আছো? ভালো, তুমি? আমি গরমে পুরো একদম সেদ্ধ হয়ে যাচ্ছি। চারিদিকে প্রচন্ড গরম। হ্যাঁ, আজকে বৃষ্টি হলে আমাদের তবে। এদিকে গতকাল একটু ঠান্ডা ছিল, মানে তুলনামূলক, কিন্তু আজকে আবার সেই গরম পড়েছে। হ্যাঁ, মারাত্মক রকমের গরম পড়েছে। বৃষ্টি হলে তবে ঠান্ডা হবে সব। বৃষ্টি হলেও হচ্ছে কোথায়, হয়তো সেদিনটা ঠান্ডা থাকলো, তারপরে তো আবার। হ্যাঁ, তারপরে তো আবার হবে ওই যে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে আমাদের, আর কি হবে। ওটার জন্যই বলছি। হুম। যাই হোক, তোমার সাথে যেটা কথা হলো স্টোরি নিয়ে, যেটা শুনলাম আমি স্টোরিটা, হ্যাঁ হ্যাঁ, সেটা তুমি কতদিন আগে থেকে শুরু হয়েছিল আর কি, সেটাই বলতে আচ্ছা, চাইছি। এই আমার আমার যেটা স্টোরি, মানে স্টোরি তো নয়, আমার নিজের Incident. জীবনের ঘটনা, ইনসিডেন্ট একদম। সেইটা আরম্ভ হয়েছিল বলতে গেলে 2001-2 সাল থেকে। হ্যাঁ, আচ্ছা। তখন আমি ক্লাস 6-7-এ আর কি পড়ি। ওকে। হ্যাঁ, আমি তোমাকে একটুখানি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। অ্যাকচুয়ালি কি বলতো, আমার মা মানে নিজে চাকরি বাকরি করেছে, চাকরি বাকরি করে আমাকে পড়াশোনা করিয়েছে বা গান বাজনা শিখিয়েছে, যা করিয়েছে। কেন কি আমার মায়ের শ্বশুর বাড়ি মানে আমার ঠাকুমা আর পিসিরা আর কি একটু ভালো ছিল না। আমার বাবা কিন্তু ভালো ছিল, বিজনেস করতো ভালো, টাকা পয়সা আর কি রেখে দিত, বউ বাচ্চার জন্য চালাতে দিত না। আর আমার মায়ের বাবা আর কি আমার দাদু একটুখানি মানে রাগী টাইপের ছিলেন, জেদি ছিলেন। ওই জন্য আমার মাকে নিয়ে চলে এসেছিলেন আমাকে সমেত। তা আমার ছোটবেলার থেকে আমার ধরো মামা বাড়িতে ক্লাস 4-5 পর্যন্ত মানুষ হয়েছে, ওখানেই থেকেছি। হাওড়ার ঘটনা বলছি এটা আমি, প্রপার হাওড়ার আমি একটা সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু মানে গার্লস স্কুলে, নামকরা গার্লস স্কুলে পড়াশোনা করতাম। ওখানে বেশ স্কুলের নাম ডাক রয়েছে যেখানে পড়াশোনা করতাম। আর আমি ছোটবেলার থেকে পড়াশোনাতে ভালো ছিলাম, মানে রেজাল্ট আমার ভালো আসতো, মোটামুটি 1st থেকে 10th-এর মধ্যে আমি থাকতাম। আচ্ছা। তা আমাদের ফ্যামিলিতে বলতে গেলে আমার মা চাকরি করতো, এইভাবে চলছে। কিন্তু যখন আর কি ধরো আমার মানে আমার মা ধরো আমাকে ধরো এইভাবে ধরো পড়াশুনো করাচ্ছে বা পড়াশুনো শেখাচ্ছে, তখন এক সময় কি হলো বলো তো, মানে হঠাৎ করে আমার তখন মামার আর কি সম্বন্ধ দেখা শুরু হলো। তখন তো আমার মা তাই জন্য কি করলো, যদি কেউ বলে যে না ননদ রয়েছে, তাহলে ননদের জন্য যদি তার যদি বিয়ের যদি সমস্যা হয় বা অসুবিধা হয়, ওই জন্য আমার মা কি করলো, একটা আলাদা মানে আমার মামা বাড়ির থেকে 8 ঘন্টা দূরে একটা সম্পূর্ণ আমাদের স্কুলের কাছে একটা আলাদা বাড়ি ভাড়া করে নিয়ে চলে গেল আমাকে নিয়ে। আমি সেখানে আমার মায়ের সাথে থাকতাম। এবারে আর কি আমি তখন যখন আমি ক্লাস 6-7-এ পড়ি, তখন আমি মামা বাড়িতে যাতায়াত করতাম, মানে আমি স্কুলে গেছি, আমি স্কুল থেকে এসে আমি আমার মামা বাড়িতে যাচ্ছি, আমার মামা বাড়িতে গিয়ে থাকছি, মানে খেলছি ওখানে বন্ধু বান্ধবদের সাথে, পড়াশুনো করছি। আর তারপরেতে আমার মা ওইরকম ডিউটিতে চলে যেত, আর আমার মা ওইরকম রাতের বেলা যখন ফিরত আসতো তখন আমার মা আমাকে মামা বাড়ির থেকে নিয়ে আসতো। হ্যাঁ, আর আমি কি করতাম, আমার মাসির বাড়ি ছিল ওখানে 8 ঘন্টার মধ্যে। আমার এক মাসির বাড়ি ছিল, আমার মাসির মেয়ে ছিল, আর আমার থেকে বড় একটা ছেলে ছিল, মানে মাসতো দাদা আর কি। আমাদের ফ্যামিলিতে সবাই ভালো ছিল, কিন্তু আমার ওই মাসিটা অ্যাকচুয়ালি ভালো ছিল না। মানে কি বলতো, আমার উপরে মানে ব্ল্যাক ম্যাজিক করেছিল, বুঝতে পেরেছো? সেইটা নিয়ে আমি তোমাকে ঘটনাটা বলবো আর কি। তা সবাই কি মনে করে যে না আমার মাসি ভালো, আমার মাসির মেয়ে, সে আমার বোন হয়, সে ভালো। আমি এরকম ভাবে ঘোরাফেরা করছি, চলাফেরা করছি, ওদের বাড়িতে থাকছি। তা হ্যাঁ, কি তখনকার দিনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, তো আমাদের বাড়িতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল। আর
সে আগেকার দিনে অ্যান্টেনা ছিল তো, অ্যান্টেনাতে আমাদের ঘরে টিভি চলতো আর হ্যাঁ, আমাদের ওইরকম কালার টিভি ছিল না, আর আমাদের অ্যান্টেনাতে ওইরকম টিভি চলতো। আর আমার কিন্তু আমার মাসির যে বাড়িটা, আমার মাসির বাড়িতে ছিল কালার টিভি ছিল আর কি ওদের। ওদের কালার টিভি ছিল আর ওদের অ্যান্টেনাটাতে টিভি চলতো না, ওদের সেই বলে কেবল লাইনের তার, সেই কেবল হচ্ছে ওদের টিভি চলতো। তা এইরকম আমি তখন কি করতাম, বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, আমার তখন কি মনে হতো যে না দেখি গিয়ে ওদের বাড়িতে ভালো বই হচ্ছে, এই সমস্ত দেখতে যেতাম। তা ওইরকম কালার টিভি দেখার নেশা, যে ফিল্ম দেখবো, সিরিয়াল দেখবো, মুভি দেখবো, একটু একটু বড় হচ্ছি তখন। হ্যাঁ, আর তারপরেতে আবার ওকে আবার সাইকেল কিনে দিয়েছিল আমার মাসি মেয়েটাকে সাইকেল কিনে দিয়েছে, যে বাচ্চাদের যে সাইকেল গুলো হয় মানে মিডিয়াম বয়সীদের, টিনেজার্সদের। হ্যাঁ, আমার তো সেই সাইকেল তো ছিল না, তো ওর সাথে গিয়ে সাইকেল চালাতাম। তা আমি তো আর বুঝতে পারিনি সবাই কি মনে করবে, মাসির বাড়ি মানে নিজের মতো, মাসি মানে মায়ের মতো, কেউ তো বুঝতে পারবে না যে খারাপ হবে। ওদের বাড়িতে থাকতাম, ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতাম, চুল আঁচড়াতাম, মানে তখনই আমাকে ব্ল্যাক ম্যাজিকটা করেছিল আর কি। মানে আর কি খাবারের মধ্যে আমাকে মানে ওষুধ কিছু খাইয়ে দিয়েছিল, মানে কিছু ব্ল্যাক ম্যাজিকের কিছু বিধি করে খাবারের সাথে আমাকে মিষ্টির সাথে বা খাবারের সাথে খাইয়ে দিয়েছিল, যে আমার খুব পেটে ব্যথা হতে থাকতো। পড়াশোনায় কনসেন্ট্রেশন পুরো নষ্ট হয়ে গেছিল, মাথা যন্ত্রণা হতো, পড়তে পারতাম না, এইরকম হয়েছিল। আর তারপরেতে আমার এক বন্ধু, যাদের সাথে পড়াশোনা করতাম, সেই একটা বন্ধুর এক কাকা ছিল, সেই কাকাকে আমিও কাকা বলতাম, আমাদের বাড়িতে আসতো, আমার মাকে বৌদি বৌদি বলতো। আমার মা বলতো যে বৌদি আপনার মেয়ের তো এরকম শরীরটা ভালো না, তাহলে আমি একটা ঠাকুর বাড়ি জানি, ডোমজুড়ে এক ঠাকুর বাড়ি ছিল, সেইখানে নিয়ে গেছিল, সেখানে মা দক্ষিণাকালীর ভর হয়। হ্যাঁ, তা ওখানে যখন গেলাম তখন আমাকে বললো যে হ্যাঁ নিজের লোক কি করেছে, খারাপ করেছে, যার বাড়িতে যায় থাকে খায় আর কি। তখন আমি বুঝতেই পারলাম কার বাড়িতে আমি যাই থাকি খাই, এরকম খারাপ করেছে, ওই জন্য ওর পড়াশোনায় কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেছে, মাথা যন্ত্রণা হচ্ছে। তখন আমাকে ওখানে অনেক কিছু দিল, জিনিসপত্র দিল, পুজো টুজো করার লোক মানে খেতে দিল, মিষ্টি টিষ্টি এই সমস্ত, ঠাকুর পুজোর প্রসাদ এই সমস্ত দিল, দিয়ে তখন ওইটা ঠিক হলো। তখনও আমি তো যাতায়াত করেছিলাম এইরকম 2001-2 সালে, তখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন তো আমি মানে ওদের বাড়িতে যখন যাতায়াত করতাম, তখন এর মধ্যে ইতিমধ্যে হয়েছে কি, আমি যখন মাথা আসলে যখন চিরুনির মধ্যে তখন থাকে না কি, যে চিরুনির মধ্যে চুল চলে আসে মাথা বেরোলে, তখন যে চুলগুলো ঝরে যায়, সেগুলো নিয়েছিল। সেগুলো নিয়ে আমার চুলের টেক্সচারটা আর কি খুব ভালো ছিল, কিন্তু মানে সেই সজারুর কাটার মতন কালো কুচকুচে, মানে খুব সুন্দর চুল ছিল, আর চুল উঠতো না খুব একটা বেশি। মানে আমার সেই চুল নিয়ে এমন কিছু ব্ল্যাক ম্যাজিক করেছিল, যে যেহেতু ওর মেয়ের মাথায় পুরো পাতলা পাতলা চুল, এইটা মানে ঈর্ষা আমার মাসি এমন করেছিল যে আমার চুলের টেক্সচার পুরো নষ্ট হয়ে যায়, মানে একদম এত মোটা আঁশের চুলের থেকে আমার একবারে মানে চুল পুরো পাতলা আঁশের হয়ে যেতে থাকলে, একদম পাতলা আঁশের চুল হয়ে গেল, চুলের টেক্সচার পুরো নষ্ট হয়ে গেল, চুল অসম্ভব পরিমাণে চুল উঠতে শুরু করলো, এইরকম হলো। আর একটা কাণ্ড করেছিল কি, আমার সরস্বতী পুজোর দিনে আমার আর মাসির মেয়ের সাথে আমার একটা স্টুডিওতে গিয়ে ফটো তোলালো, আমাদের দুজনে একটা নাচের পোস্ট করে ফটো তোলালো, একটা জয়েন্টে ফটো তোলালো, আর একটা ফটো তোলা হলো ওর একটা সিঙ্গেল ফটো, আমার একটা সিঙ্গেল ফটো, দেখালো কি যে না ভালোবাসি তাই ফটো তুলিয়েছি। এরকম একটা ব্যাপার। ফটোটা আমার মাসি তারপরে স্টুডিও থেকে নিয়ে এসেছিল, আমাদেরকে 1 কপি করে দিয়েছিল, আর নিজে 1-2 কপি করে রেখে দিয়েছিল। রেখে দিয়ে এবারে পরে ওটা আমি জানতে পারি যে ও আর কি ওই ফটোটা দিয়ে, মানে ওটা একটা পুরো মানে কি বলবো, একটা লোকের পুরো পা থেকে মাথা পর্যন্ত পুরো ফুল পিকচার দিয়ে ও কিছু একটা বন্ধন করেছিল আমার শরীরে, যে মানে আমি যাতে লম্বায় যাতে আর না বাড়ি, মানে একটা 13+ এজ, সেই বয়সে যেহেতু আমার জেনেটিকগত ভাবে মানে কি বলতো, আমার বাবা না 6 ফুট লম্বা, বুঝতে পেরেছো? আমার মা কিন্তু মানে 5 ফুটেরও কম, আমার মা মনে হয় 4 ফুট মানে 8 এইরকম বা 10 এইরকম হবে, আর আমার বাবা কিন্তু 6 ফুট পুরো লম্বা। তাহলে জেনেটিক ভাবে কি ছিল, আমার তো লম্বা হওয়ার ছিল না, ওইভাবে ম্যাটার করে না যদিও, না যাই হোক, আমি 5 ফুট 2 ইঞ্চি লম্বা, 13-14 বছর বয়সে আমি ওইরকম লম্বা। হ্যাঁ, তাহলে একটা না বলে কি যে একটা মেয়েরা বলে যে 18 বছর বয়স পর্যন্ত একটা মেয়েরা লম্বা হয়, আর ছেলেরা 21 বছর বয়স পর্যন্ত, এটা বলে তো।
কিন্তু 18 বছর বয়স পর্যন্ত আরো যদি লম্বা হওয়ার হতো, কিন্তু দেখো মেয়েটা, দেখো আমি তখন ক্লাস 7-এ পড়ি, যে বন্ধুগুলো আমার কাঁধের কাছে আছে তারা যখন 8-এ 9-এ 10-এ আমার মাথার কাছে চলে এলো, কিন্তু আমি কিন্তু আর লম্বা হলাম না। হ্যাঁ, এটা যখন পরে আমি তোমাকে এই ঘটনা বলতে বলতে যখন আসবে যে আমি জেনেছি যে এইরকম ভাবে আমাকে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা মানে ফটোতে বন্ধন করে দিয়েছে যে আমি আর লম্বায় আর বাড়বো না, মানে ওটা পর্যন্ত আমার স্টপ হয়ে গেল। আর শুধু এইটাই করেনি, যে আমি তো পড়াশোনায় খুব ভালো ছিলাম, যে আমি লেটার মার্কসটা পর্যন্ত পেয়ে গেছিলাম, কিন্তু আমি মানে আমি স্টার পাবো না বা আমার উচ্চশিক্ষার দিকটা আটকে রেখে দিয়েছিল। উচ্চশিক্ষাটা আমার আর হয়ে ওঠেনি। কলেজে পড়তে পড়তে আমার কলেজের পরে মানে পড়তে পড়তে আমার কলেজ ছেড়ে দিয়েছিলাম, যে কোনো ভাবেই হোক আমার বাধা হয়ে গেছিল। তা এইরকম একটা হলো। তো তখন আমি তো এইগুলো তো জানতে পারলাম বলে আরো একটা আমার সাথে করেছিল অসম্ভব খারাপ রকমের ব্ল্যাক ম্যাজিক, যেটা করেছিল বলে কি যে মানুষ মানে মেয়েরা যখন টিনেজার যখন বয়স হয়, এই কি বলে 13 এইরকম যখন হয়, তখন কি প্রথম পিরিয়ডস হতে আরম্ভ হয়, তো এইরকম হয়। তা আমার যখন ওইরকম আমি মাসির বাড়িতে যেতাম বলে, আর আমার ওই মাসির মেয়ে আমার ওই পিরিয়ডস এর ডেট আমার তখন জেনে গেছিল বলে, এক সময় আমি যখন ওদের বাড়িতে গেছিলাম আমার খেলতে খেলতে, যখন আমার মা বাড়িতে যাই, মানে মানুষকে পিরিয়ডস হলে তখন কি বাইরের থেকে সেই প্যাডস গুলো কিনে আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, যেহেতু আমার হয়েছে অনিয়ার হলেও আমাকে এই কথা বলতে হচ্ছে, মানুষ প্যান্টির সাথে লাগিয়ে সেটা ইউজ করে। তো এক সময় আমি বাথরুমেতে বসলাম, আমি তারপরে তো দেখছি না একদম কিচ্ছু নেই, মানে একদম পুরো হাওয়া, আর ওইটা মানে পুরোটা পুরো চালান হয়ে গেল। ওইটা ওইরকম হাওয়া মানে পুরো চালান হয়ে যাওয়ার পরেতে মানে পরপর 3 মাস আমার পুরো একদম বন্ধ হয়ে গেল, মানে পিরিয়ড যেটা সেটা পুরো বন্ধ হয়ে গেল। তার বদলে লিউকোরিয়া হতে থাকলো 3 মাস ধরে, আর আমার শরীর খুব খারাপ হতে শুরু করলো। তখন আমার মা ওই যে ডোমজুড়েতে ওই আমার বন্ধুর যে কাকা যিনি বলেছিলেন, ওই ডোমজুড়েতে সেইখানে গেল, সেইখানে গিয়ে আবার আমার মা গোনালো, ওইখানে মা দক্ষিণাকালীর ভর হয়, উনি তখন ভরে বসে উনি তখন আমাকে ওই ঘটের জলে চান করলেন, ওই পুকুরে চান করলেন। আমাদের অনেক কিছু জিনিসপত্র নিয়ে যেতে হয়েছিল, নতুন গামছা, মোমবাতি, ফল ফুল এইসব সবকিছু নিয়ে যেতে হয়েছিল। চান করি, তারপরে ফুল মাটি, ঠাকুরের ফুল মাটি এই সমস্ত দিয়েছিলেন, ওগুলো আমার বাড়িতে এসে নিয়ম কানুন করতে হয়েছিল, খেতে হয়েছিল। তারপরে মিশ্রি এই সমস্ত যাতে পেট ঠান্ডা করার জিনিস, এই সমস্ত উনি দিয়ে তারপরে আমার আস্তে আস্তে তারপরে মানে তারপরের মাস থেকে আমার পিরিয়ডসটা হতে আরম্ভ করলো। মানে মেয়েদের এটা কি, মেয়েদের জীবন, তাহলে এর ফলেই তো মেয়েদের মানে সন্তান হবে, বাচ্চা হবে, তাহলে মেয়েদের পুরো জীবন যেটা হয় মানে খুব খারাপ রকমের মারাত্মক রকমের ব্ল্যাক ম্যাজিক করেছিল, মানে জীবনটাই পুরো নষ্ট হয়ে গেছে। তা এইভাবে আচ্ছা, যদি আমার যদি মনে করলাম যে আমার শারীরিকগত ভাবে হয়েছে, তাহলে আমি তো কোনো ওষুধ খাইনি যে আমার সেটা ফেরত এলো, আর এমনি ভাবে ফেরতও এলো না। আমার ওই ঠাকুর বাড়িতে গিয়ে আমাকে ওই সমস্ত কিছু ঠিক করার পর মানে উপায় আচার করার পর তবে আমার ওটা ঠিক হলো। তো তাহলে বুঝতে পারলাম যে আমার উপর খারাপ রকমের ব্ল্যাক ম্যাজিক হয়েছিল। তো এইটা তো গেল 2003 সালের ফার্স্ট পর্যন্ত। 2003 সালে তারপর থেকে আমি মামা বাড়িতে যেতাম ঠিকই, কিন্তু আমি ওই মাসির বাড়িতে যাওয়া আমি বন্ধ করে দিয়েছিলাম। ওরা কোনো কিছু দিলেও আমি খেতাম না, কেন কি আমাকে বারণ করে দিয়েছিল টোটালি। তারপরেতে আমি 2004 সালে আমি তখন ক্লাস 10-এ পড়ি, তখন আমি এবারে 10-এ উঠেছি, পড়াশোনার চাপ বেড়েছে। আর এবারে তারপরে ক্রমশ আমি আরেকটা যে ইনসিডেন্টের কথা যেটা বলবো যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল বলে খারাপ হয়েছিল, সেটা হলো আমার মায়ের সাথে হয়েছিল। এইটা হয়েছিল 2004 সালের সেপ্টেম্বর মাস নাগাদ। ওই রকম সময় হয় নাকি টেস্ট পরীক্ষার সময় হয়, আর ওই রকম সেই মানে যারা পরীক্ষা দেবে তাদের 2-3 কপি করে ফটো করে জমা দিতে হয়, যে যেহেতু অ্যাডমিট কার্ড পাবে এই জন্য জমা দিতে হয়, তো স্টুডেন্ট থেকে ফটো তুলে এনে এইরকম। তখন এই সেপ্টেম্বর মাস নাগাদ পুজোর আগে তখন আমার মা তখন একদিন গেল স্টুডিও থেকে ফটো আনতে গেল, ফটো এনে আমার মা এসে আমার মা বলছে কি যে আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, আমি এখনো কথা বলতে পারছি না। আমার মা শুয়ে পড়লো একবারে গিয়ে। আমার মা মানে আমার মার আর ওঠার ক্ষমতা নেই, আমার মার খুব জ্বর। আমার মা মানে রান্না বান্না কিছু করে দিতে পারছে না, কিচ্ছু করতে পারছে না। আর তখন
পুজোর আগে আগে একদম, মানে তার 2-4 দিন পরে তখন পুজো এইরকম হচ্ছে। আর তখন কি হয়, শহরের মেয়ে আমি, আমার কতটা কষ্ট হয়েছে, আমি শহরের মেয়ে, আমি তখন এই 15 বছর বয়সের মেয়েরা তখন সেই রান্না বান্না করতে পারে না। তারা সাধারণত কি পারে, ম্যাগি বা কোনো কিছু একটা গরম করা করে খেতে পারে, ভাত গড়াতেও শিখিনি, কিছু করতে পারিনি। অত কষ্ট করে আমার মা রান্না বান্না কোনো কিছু করতে পারতো না, মানে কোনো মামা বাড়ির থেকে হয়তো কখনো খাবার দিয়ে যেত, তাহলে হোম ডেলিভারির থেকে কখনো বললে তারা খাবার দিয়ে যেত, এইভাবে আর কি চলতে হতো। আর আমার মা মানে কাঁদছে, আমার মা হামাগুড়ি দিয়ে চলছে এইরকম, আমার মা চলতে পারছে না, মানে আমার মাকে মানে আর কি বান মেরেছিল বলতে গেলে সোজা ভাষায়, পুরো পায়েতে শরীরে সমস্ত কিছুতে, যে আমার মা মানে মাথার সমস্ত চুল পুরো উঠে যাচ্ছে একদম, মানে মাথাটা মানে একবারে ছোট্ট হয়ে গেছে, মানে একবারে তখনকার সময় তো ফোন এরকম ছিল না, যদি ইয়ে থাকতো তাহলে তখন ফটো তুলে রাখা যেত, যে পুরো একটা 1 বছরের বাচ্চার যেরকম মাথা হয় সেই রকম একবারে পুরো 1 বছরের বাচ্চার মতন ছোট্ট হয়ে গেছে, শরীরটাও ছোট্ট হয়ে গেছে। মা বেশ মোটাসোটা ছিল, কিন্তু আমার মার শরীরটা, আর মানে ইউরিন মানে বাথরুমের সাথে সব রক্ত শরীর থেকে পুরো বেরিয়ে যাচ্ছে, লাল লাল এরকম বেরিয়ে যাচ্ছে। আমার মা তখন চলাফেরা করতে পারতো না বলে ওই জন্য তখন আবার ট্যাক্সি রেখে, মানে আমার মা তো বাসে ট্রেনে কিছুতেও যেতে পারবে না বাসে করে, ওই জন্য ট্যাক্সি রেখে আবার সেই যাওয়া হলো সেই ডোমজুড়ে, যেখানে মা দক্ষিণাকালীর ভর হয়, ওখানে যাওয়া হলো। বললো যে, আমাকে বললো তোর মার উপর খুব খারাপ রকম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তা যাই হোক আমি যে জল পড়া তেল পড়া যেগুলো দিচ্ছি ওইগুলো ব্যবহার করা হবে, আর আমি ঘরেতে মানে আমাদের ঘরেতে ঠাকুরের ফটো ছিল, মা কালীরও ফটো ছিল, আমরা সেটাতে ধূপ ধুনো দেখাতাম, বলেছিল যে ঘরেতেই রাখছি মাকে, আমি ওখান থেকে দূরের থেকে আমি তোর মাকে আমি বাঁচাবো, কিন্তু ঘরের থেকে বাইরে বের করবি না, কারোর কথায় বাইরে নিয়ে যাবি না, কোথাও হসপিটাল বা কোথাও নিয়ে যাবি না, তাহলে তোর মাকে কিন্তু বাঁচাতে পারবি না, ঘরেই রাখবি, যদি বাঁচানোর হয় আমি বাঁচাবো, ঠিক আছে, বাঁচাতে পারলে আমি বাঁচাবো। আমার মা তখন মাকে নিয়ে যখন বাড়িতে এলাম, আমার মায়ের খুব শরীর খারাপ বলে আমার মামা বাড়ির থেকে আমার দিদা, আমার মামা, এরা সব মানে কি বলবো, বিলেত ফেরত ডাক্তার, অনেক মানে তার অনেক বয়স, যথেষ্ট তার অভিজ্ঞতা, লন্ডন এরকম ফেরত ডাক্তার, মানে FRCS ডক্টর, কোনরকম ডক্টরকে পাঠিয়েছে। বুকের কি বলে, বুকের কার্ডিওগ্রাম না কি বলে, এটা একজন মেশিন এনে একজন লোক করছে, আর আমার মাকে ডাক্তার দেখছে। আমার ওই ডাক্তার বাবু আমার মাকে আগেও দেখেছে, আমার মা যেহেতু নার্সিং এর ব্যাপারে ছিল, নার্সিং শিখতো, ওই জন্য আমার মাকে চিনতো, আগেও যেহেতু ডক্টরের কাছে চিকিৎসা করাতে গেছে চিনতো, তো উনি বললেন কি, না না এই রোগী তো বাঁচবে না, বাচ্চার আর আশা নেই। হ্যাঁ, আমার মামাকে চিনতো বলে বলছে তোমার দিদিকে তাহলে কোনো ভালো একটা হসপিটালে গিয়ে বা নার্সিং হোমে গিয়ে ভর্তি করা, নাহলে তো বাঁচাতে পারবে না। তা আমার তারপরে ডাক্তারবাবু চলে গেল, আমার মামা আমার দিদা এরা সবাই বললো আমার মাকে যে চল আমি তোকে নার্সিং হোমে বা হসপিটালে নিয়ে যাই। বলছে না আমার মেয়ে আছে, আমার মা বলছে না আমার মেয়ে আছে, আমার মেয়ে যা দেখাশোনা করার করবে, আর আমার যদি বাঁচতে হয় এই ঘরেতেই বাঁচবো, মরতে হলে এখানেই মরবো, আমি বাইরে কোথাও যাব না। আর আমার ওই মেজো মাসি ও তো এইরকম গুলো করেছে, ও চাইছিল যে আমার মা যেন বাড়ির থেকে যেন বেরোয়, হসপিটালে গেলে ও উল্টো সিধে আরো কিছু করতে পারবে, আমার মাকে মানে বাড়ির তলায় ফিরত আনা যেত না। হ্যাঁ, ও মানে আমার মামাকে ফোন করে বলছে কি যে না না দিদিকে হসপিটালে ভর্তি করানো। আমার মা তখন বলেছে কি যে বলুক যা খুশি বলুক আমি কোথাও যাব না, জানি যে তোদের দিদি যদি বাঁচতে এখানেই বাঁচবে, মরলে আমি এখানেই মরবো। এইরকম জেদ করেছে আমার মার, বলেছে যে আমি যাব না। তো তখন আমার দিদা আর মামা তো তাদের বাড়িতে চলে গেছে, ওইরকম আমার মার মানে এত খারাপ অবস্থা হয়ে গেছিল যে বাথরুম করতেও পর্যন্ত যেতে পারতো না, মানে গামলা দিতে হতো তাতে বাথরুম করতো, ঠিক আছে। আর আমার মাকে ওই ঠাকুরের ওই তেল জল পড়া ওইগুলো ব্যবহার করেছে, আর আমার মা খুব কাঁদতো, আমার মা ঠাকুরকে খুব ডাকতো, হ্যাঁ মা কালীকে খুব ডাকতো যে আমাকে ভালো করে দাও, আমার মেয়েটাকে কে দেখবে, আমার মেয়েটা নাহলে ভেসে যাবে। হ্যাঁ, আমার মেয়েটার সামনে পরীক্ষা রয়েছে, আমার মেয়েটা পড়তে পারছে না একদম। আর এবারে ইতিমধ্যে আমার মা ওখানেও গেল, আর আমার মার তখন মা মানে একটু মানে তখন একটু আস্তে আস্তে একটু সুস্থ হচ্ছে। হ্যাঁ, এবারে আস্তে আস্তে একটু সুস্থ হচ্ছে। তখন এইটা গেল, এইটা তো দুর্গাপূজার সময়ের কথা গেল। তো আমার মাসি যখন দেখলো যে আমার মা আস্তে আস্তে মানে কথা তো শুনতে পাচ্ছে,
যে আস্তে আস্তে যখন দেখছে যে আমার মা একটুখানি সুস্থ হয়ে গেছে, তখন আমার মাসি তবু হাল ছেড়ে দিল না। বলে না যে মানে যত অমাবস্যা আছে, কালী পুজোর অমাবস্যাটাই যারা কালা জাদু করে বা যারা পেট চালান ক্রিয়া করে তারা এইসব কাজ সেদিন খুব করে, এইগুলো করতে থাকে। তো এরকম একটা বলে না যে, তা সেই দিনে কি হলো, আমার মা তার আগে না, কালী পুজোর আগে না, আমার মা খুব ভয় পেয়েছিল। মানে একটু স্বপ্ন দেখছিল যে কোনো একটা মানে বিকৃত একটা মূর্তি কিরকম একটা এসে আমার মাকে ধরছে এরকম, বা আমার মাকে ঠেলা ফেলছে, বা আমার মাকে ধরতে যাচ্ছে এইরকম। আর তার আগে না আমাদের ওই বাড়িটাতে না গাছপালা আমার মা লাগিয়েছিল। আমাদের যে বাড়িটায় থাকতাম ওই বাড়িটায় দোতলা দুটো ছাদের ঘর ছিল, আর দুটো অ্যাসবেস্টরের ঘর, আর সামনে একটা টিনের চাল ছিল, আর এই পাতকুয়ো ছিল, আর কল ছিল, আর সামনে আমার মা পেয়ারা গাছ পেঁপে গাছ এসব লাগিয়েছে। আর বিশাল বড় একটা কিরম একটা পাখি এসে বিকট ভাবে ডেকে যাচ্ছিল। আর বিড়ালগুলো এসে মানে আমাদের জানলার কাছ দিয়ে না ওইরকম ডাকতে ডাকতে যাচ্ছিল। তো আমার মা আমাকে বলছিল, দেখ আমার না আজকে কেন না জানি আমার একদম ভালো লাগছে না, মনটা খুব একটা কু ডাকছে আমার মনে, কেন আমি এই সমস্ত এরকম বিড়াল যাচ্ছে এইভাবে, আমি বিকট স্বপ্ন দেখতে, মনে হচ্ছে কিছু একটা হবে আজকে দিয়ে। যাই হোক, সারাদিন তো কালী পুজোর দিন ভালো হয়ে কাটলো। রাতের বেলা বাইরে তো পুজো হচ্ছে, আমাদের পাড়াতেও পুজো হয় আর কি। তো আমার তখন তো পড়াশুনো করছি, আমার এরপরে টেস্ট পরীক্ষায় তো রেজাল্ট একদম ভালো হয়নি, তারপরে আমার মাধ্যমিক পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এই জন্য তখন মার একটু যেহেতু সুস্থ হয়েছে আমি পড়াশুনো করছি। পড়াশুনো করে রাত 12টার দিকে ঘুমিয়ে পড়েছি, আমার মাও তখন শুয়ে পড়েছে। আর আমি বলে রাখি যে আমাদের যে বাড়িটা ছিল সেই বাড়িটার মানে গায়ে, পাঁচিলের বাউন্ডারির গায়েতে একজনাদের বাড়ি ছিল, তাদের খুব অল্প শর্ট জায়গার মধ্যে, তাদের আর কি ভাগের জায়গা বলে শর্ট জায়গার মধ্যে তাদের দুটো ঘর বারান্দা ছিল, একবারে আমাদের বাউন্ডারি দেয়ালের গা মেশা। মানে আমাদের বাড়িতে যদি কেউ একটা কথা বলে ওদের বাড়িতে ওরা শুনতে পাবে, এইরকম। তা রাতের বেলা 2:30, জানো যে রাত্রিবেলা মা কালীর পুজো হয় ওই দীপান্বিতা অমাবস্যার সময়, সেদিনকারে কালী পুজোর দিনে রাত 2:30 পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ঢাক টাক বাজছিল, মায়ের পূজা হচ্ছিল, ততক্ষণ পুরো সব ঠিক, কোনো কিছু হয়নি। কিন্তু যেই রাত 2:30-এর পরে তখন নাকি আমাদের ওই যে কলপাটটা ছিল, যে পাঁচকুয়োতলা যেটা ছিল, ওর উপরে টিনের চাল, আর ওর সামনে যে দুটো অ্যাসবেস্টরের ঘর ছিল, বিকট রকমের দাপাদাপি হয়েছে। মানে কোনো মানুষ, দুটো তিনটে মানুষ মনে হচ্ছে উঠে লাফালাফি দাপাদাপি করছে। এরা বিড়ালের পায়ের আওয়াজ হলে সে কতক্ষণ দাপাদাপি করবে? 1 ঘন্টা ধরে দাপাদাপি করবে না নিশ্চয়। সে হয়তো 5-10 মিনিট দাপাদাপি করে, একটা বিড়ালের পায়ের আওয়াজ কতটা হবে, যে এই দিকের থেকে ওই দিকে আমাদের দোতলা ঘর সেই পর্যন্ত চলে গেছে আওয়াজ। আমার মা শুনতে পাচ্ছে, আমার মা ভয় পাচ্ছে, কিন্তু আমার মা না মনের দিক থেকে খুব সাহসী ছিল। হ্যাঁ, আমার মা জানে যে আমি একটুখানি ভীতু ছিলাম, মা ওই জন্য আমাকে ডাকেনি, কিছু বলেনি। হ্যাঁ, সকালবেলায় উঠেছি, মা আমাকে বলছে, জানিস এইরকম হয়েছে সকালবেলায়। আর মা বলছি এইরকম হয়েছে রাত্রিবেলা 2:30 থেকে 3:30 পর্যন্ত এরকম বিশাল বড় আওয়াজ হয়েছে, দাপাদাপি হয়েছে। তার পাশে যাদের বাড়ি ছিল তাদেরকে মা সকালবেলায় উঠে জিজ্ঞেস করলো, ওদের বাড়ির ওই মেয়েটাকে জিজ্ঞেস করলো যে, কি রে তোরা তো রাত্রেবেলা ঘুমাচ্ছিলিস, তোরা কি রাত 2:30 থেকে 3:30-এর মধ্যে কোনো আওয়াজ পেয়েছিস যে কেউ দাপাদাপি করছে আমাদের এই অ্যাসবেস্টরের টিনের চালের উপর? বলছে, না না বৌদি, কোথায়, আমার তো এরকম তো কোনো কিছু তো আওয়াজ পাইনি। বলছে, এত জোর আওয়াজ হলো তোদের একদম ঘরের সামনে, এই ঘর কিচ্ছু আওয়াজ পাসনি? বলছে, না আমি কোনো কিছু আওয়াজ পাইনি। মা তখন তো বুঝতে পারলো, যা বুঝতে পারার বুঝতে পারলো। এবারে ইতিমধ্যে আমার সেই মাসির ছেলেটাকেও সকালবেলাতে পাঠিয়ে দিয়েছে, মানে আমাদের বাড়ির হালচাল জানার জন্য, যে ওই রকম একটা উল্টো সিধে জিনিস তো পাঠিয়েছে। দেখছে না আমার মা তো যেমন থাকার তেমনই আছে। আমার মা সেই দিনই করেছে, ওই আমাদের ওইখানে আর কি একটা মামা হয় আমার সম্পর্কে, উনি খুব ভালো করে ঝাড়ান কাটান, আর উনি চেলে বলে দিতে পারেন যে কি হয়েছে বা কি কোনো সমস্যা হয়েছে কিনা। তা আমার মার নাম দিয়ে বললো যে, হ্যাঁ তোমার নিজের লোকই, আপনার মানে নিজের লোকই তোমার এরকম খারাপ করে পেট চালান করেছে, তা আপনি বেরোননি, খুব ভালো করেছেন। আপনি যদি বেরোতেন, সবাই তো ঘুমোচ্ছে, আপনি তো বুঝতেও পারতেন না, আপনাকে ধরে নিয়ে গিয়ে এগুলো শেষ করে দিত। আপনি বেরোননি, আপনার উপর দিয়ে তো এগুলো সমস্যা গেছে, আপনি বেরোননি, খুব ভালো করেছে। যাই হোক, মাকে জল পড়া টল পড়া দিল, ঝাড়িয়ে দিল, আর মা তখন চলে এলো। তারপরে এই জন্য আমাদের বাড়িতে না তখন আমাদের এইরকম যে এই যে পেট যে এলো, এই যে এরকম যে চালান করলো,
এই জন্য আমরা খুব ভয় পাচ্ছিলাম। তখন আমরা ডোমজুড়েতে যেখানে মায়ের ওখানে যেখানে মা দক্ষিণাকালীর ঘর হয় ওখানেও গেলাম। ওখানে মা তুলসী পাতার মালা আরো কি সমস্ত মালা দিল, ও ঘরে কি সব ধূপ ধুনো দেখাতে দিল, এই সমস্ত বললো, এইসব ছড়িয়ে থাকতে বললো। আমরা সেই রকম থাকছিলাম, কিন্তু তবুও আমাদের রাতের বেলা ভয় লাগছিল। মানে জানলায় এসে আওয়াজ করতে এরকম খড়খড় খড়খড় করে জানলাটাতে। তখনকার দিনে খড় মানে জানলার সেই রকম আগেকার দিনে জানলায় কিরম থাকে যে এমনি এরকম নিচের দিকে টেনে দিলে না এরকম মানে ফাঁক ফাঁক দিয়ে খড়খড়ি মতন জানলাগুলো, ওই দিয়ে দেখা যেত বাইরেটা। এরকম খড়খড়িতে গিয়ে না খুব আওয়াজ করতো রাতের বেলা 12টা-1টার দিকে। তো তখন মা ভাবতো যে না এটা তো একটা কোনো একটা স্থায়ী একটা কোনো মানে এই সমস্যার কোনো একটা স্থায়ী একটা সমাধান বার করতে হবে। তো তাই জন্য আমি বলেছিলাম নিশ্চয়ই আগের এপিসোডে যে আমার মামা দাদু উনি ওই ঘটকপুকুর কাটারতলার ওদিকে থাকতেন। তা উনি ওদিক থেকে একজন বয়স্ক একজন মানে আমার দাদু বয়সী, উনি একজন মুসলিম, কিন্তু উনি মা কালীর পূজা করতেন। মানে উনি খুব ভালো মাপের বড় মাপের উনি গুণী। তা ওইখানে নিয়ে যাওয়া হলো, আমিও গেলাম ওখানে, আমার মাকেও নিয়ে যাওয়া হলো। তখন মা আর কি হাঁটা চলা ওটা করতে পারতো, বুঝলে। ওখানে বাসে করে গিয়ে তারপরে তো ওই পাশ থেকে ভ্যানেতে করে ওনাদের বাড়িতে যাওয়া হলো। অনেকটা দূর আর কি ওদের বাড়ির থেকে, মানে 2-2.5 ঘন্টার জার্নি। যাই হোক গিয়ে তখন উনি আমাকেও দেখলেন, আমাকে দেখে উনি বললেন যে আদ্যপান্ত বললেন আর কি যে আমার নিজের লোক এইরকম খারাপ করেছে, এইরকম ফটো নিয়েছে, এইরকম খারাপটা করেছে, আর এরকম পড়াশোনার ক্ষেত্রেও বাধা করছে, আমার সামনে পরীক্ষা রয়েছে সেটাতেও বাধা করার চেষ্টা করবে, এইসব বললো। তারপরে আমার মাকে ঝাড়িয়ে দিল, আমাকেও ঝাড়িয়ে দিল। আর উনি বললেন যে 1000 টাকা মতো দিতে বললেন যে আমি তোকে, মাকে বলছে যে আমি তোকে মেয়ের মতো বলছি, তাই অন্যদের হলে আরো বেশি নিতাম, তোর কাছে আমি বেশি বলছি না। 900 বা 1000 টাকা এমন একটা কিছু নিয়েছিলেন আমাদের বাড়িটা বন্ধন করে দেওয়ার জন্য। তারপরে উনি, আমরা তো সেদিন ওখান থেকে চলে এলাম। তারপরে উনি ওই বাড়ি বন্ধনের জিনিস উনি তৈরি করে রাখলেন, 4টে পেরে আর 4টে মানে বড় মাপের, মোটামুটি সেই তুবড়ি গুলো যে হয় না তুবড়ি সেই হাড়ি, ওই রকম 4টে মাটির হাড়ি আর 4টে পেরে ওইরকম দিলেন। বললেন যে অনেকে হয় না যে বাড়ির 4 কোণা বন্ধন করতে হয়, 4দিকে লাগাতে হয়, বলছি যে না ওরকম না, বাড়ির ভেতরে যে কোনো জায়গায় 4টে একসাথে মানে চৌকোনো ভাবে পুঁতে দিতে হবে। তা আমার মা যেখানে ওই পেয়ারা গাছ পেঁপে গাছ ওইসব লাগিয়েছিল সেইখানটা মাটির জায়গা ছিল, ওইখানটাতে এসে পুঁতে দিল। পুঁতে দেওয়ার পরে তখন দেখা গেল যে না বাড়িটার মধ্যে যে কিরকম একটা অশুভ অশুভ ইয়ে ছিল না, যে না কিরকম একটা অন্ধকার অন্ধকার মতন, বাড়িটা ভার ভার মতন, কালো ছায়া ছায়া মতো, উল্টো পাল্টা জিনিস আসছে, উল্টো পাল্টা পাখি এসে ডাকছে, আমাদের ভয় ভয় করছে, বা বিড়াল টিড়াল উল্টো পাল্টা হয়ে আসছে করছে, সেগুলোর প্রকোপটা পুরো বন্ধ হয়ে গেল, একদম বন্ধ হয়ে গেল। মানে বাড়িটা পুরো ওকে হয়ে গেল। আমরা বুঝতে পারলাম যে না বাড়িতে আর কোনো সমস্যা নেই, আর আমাদেরও আর তখন আর সমস্যা নেই। এইবারে ক্রমশ আমার পরীক্ষার সময় এগিয়ে আসছে, ফেব্রুয়ারি মাস। তুমি জানো যে ফেব্রুয়ারি মাসে মানে সরস্বতী পূজা হয়, আর ফেব্রুয়ারি মাসে আমাদের পরীক্ষা ছিল, মানে মাধ্যমিক পরীক্ষা ছিল। আমাদের সেবারে এমন সময় মাধ্যমিক পরীক্ষা পড়েছিল যে সরস্বতী পূজার ঠিক 1 সপ্তাহের মাথায় আমাদের মাধ্যমিক পরীক্ষা, 2005 সালে। এবারে সরস্বতী পূজার আগের দিন আমি দেখছি আমাদের পাশে যে আমাদের প্রতিবেশী ছিল তাদের বাড়ির ওইখানটায় দেখছি যে তাদের বাড়ির ওইখানে যে বাথরুম ছিল, ওই বাথরুমের উপরে একটা বিশাল বড় একটা বিড়াল এসছে, মানে ছোটখাটো একটা কুকুরের মতন দেখতে আর কি। আমার দিকে বারবার ধরে খালি তাকিয়ে যাচ্ছে। আমি মাকে বলছি মা এরকম কেন বলতো, খালি আমার দিকে তাকিয়ে যাচ্ছে। আমরা তাড়া মারছি মানে আমাদের গ্রিল থেকে দূরে বাড়ির থেকে, সে কিছুতেও ভয় পায় না, মানে এক দৃষ্টি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি তারপরে আমার মা বলছে যে কিরকম একটা ভালো মনে হচ্ছে না, যে এইভাবে কেন তাকিয়ে থাকবে, কোনো বিড়াল হলে কি হাই হাই করলে কিরকম মনে হবে, যে ভয় পাবে, তারা বললে ভয় পাবে চলে যাবে, গেল না। তার অনেকক্ষণ পরে দেখে ডেকে আমাদের বাড়ির দিকে মানে ভালো করে আমাকে দেখে মানে চিনে নিল, আমাকে দেখে ডেকে নিয়ে তারপরে ও চলে গেল। পরের দিন সরস্বতী পুজো। অ্যাকচুয়ালি আমাদের ওখানে আমি যে স্কুলটায় পড়তাম গার্লস স্কুল, আর আমাদের ওই ডিস্ট্রিক্টের ওইখানের স্কুলের মধ্যে একমাত্র আমাদের স্কুলটাতেই মানে সরস্বতী পূজার দিন পূজা হবে, আর সেই সরস্বতী পূজার যে খাওয়ানোটা সেই দিনই খাওয়াবে, মানে ক্যাটারিং সিস্টেম ছিল, সেই দিনই ম্যাডামরা সব থাকবে, সেই দিনই সব স্টুডেন্টসদেরকে খাওয়াবে।
সরস্বতী পুজোর দিন আমি সকালবেলা স্নান টান করে স্কুলে পুষ্পাঞ্জলি দিতে গেছি। আর আমাদের খুব মজা হতো কি, স্কুলেতে গেলে সরস্বতী পুজোর দিন সবাই মানে সকালবেলাতে সবাই একরকম আলাদা একটা ড্রেস, হয়তো কেউ ফ্রক পরছে, তখন কি আর কি মানে 9-10-এ পড়ে অনেকে, হয়তো তখন বড় বড় ফ্রক পরছে বা চুড়িদার পরে যাচ্ছে। আর যখন তারা খেতে যাবে তখন সবাই সেজে গুজে শাড়ি পরে যাবে বন্ধুরা মিলে একসাথে। হ্যাঁ, এরকম একটা মজা ছিল। তা আমরা তখন দুপুরবেলা 2টোর দিকে আমরা 4-5টা বন্ধু মিলে, আমাদের অ্যাকচুয়ালি 4-5 জনের একটা গ্রুপ ছিল, ওই আমরা সব মেয়েরা মিলে স্কুলে তখন খেতে গেছি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে 3টে-3:30টার দিকে আমাদের স্কুলের সামনে আমার একটা বান্ধবীর বাড়ি ছিল। তো ওদের বাড়িতে দোতলা বাড়ি, ওর উপরে ঠাকুর ঘর ছিল। ওই দোতলার উপরে ঠাকুর ঘরে ওরা ছাদেতে নিয়ে গেল, বললো চল ছাদেতে গিয়ে গল্প করি। তো আমি যখন ওদের বাড়িতে যখন গেছি, ওদের বাড়িতে সবার সাথে কথাবার্তা বলে আমি ছাদে গিয়ে গল্প করছি, আমি যখন ঠাকুর ঘরেতে যখন ঢুকেছি, মানে দেখছি যে মানে বাইরেতে গাছের পাতা অত নড়ছে না। এমনিতে ফেব্রুয়ারি মাসে এমনি শীত শীত থাকে, কিন্তু অত গাছের পাতা কিছু নড়ছে না। কিন্তু ঠাকুর ঘরে ওখানে যেখানটায় গেছে ওইখানে বাইরের দিক থেকে বেশ ভালো হাওয়া, মানে আমার পিছন দিকটা খুব হাওয়া দিচ্ছে, মানে কোনো একটা ঝড়ের মতো, মানে হাওয়ার মতো রকম দিচ্ছে, মানে হাওয়ায় কেউ হয়তো উল্টে পড়ে যাবে এইরকম হাওয়া ওরকম হচ্ছে। যাই হোক, আমি তো ওটা কোনো কিছু কেয়ার করিনি। আমি তারপরে এতে চলে এসেছি বন্ধুকে বাড়ির থেকে। তারপরে আমরা যে যার সে তার বাড়িতে চলে যাচ্ছে। আর আমার বাড়িটা ছিল স্কুলের সামনে, ওর বাড়িটা একদম কাছে, আর আমার বাড়িটা কটা গলি পেরিয়ে গিয়ে তবে আমার বাড়ি ছিল। কি হয় না, সেই সরস্বতী পুজোর দিন সব ছেলেরা তখন কি করে, সব বক্স বাজি, সেই নচিকেতার গানগুলো আমাদের সময় তখন খুব চলতো, সব চলছে, সব হাসি মজা ঠাট্টা করছে। তো ঠিক আছে, আমি কি করছি যে আমি গলির মধ্যে দিয়ে, ওইখানটা বাড়ি রয়েছে আর একটু শুনশান রাস্তাটা, ওই গলির রাস্তাটা ধরেছি। গলির রাস্তাটা দিয়ে আমি যেতে আরম্ভ করছি। রাস্তাটা দিয়ে কেউই বলতে গেলে যাচ্ছে না, কেন কি দুপুরবেলায় তখন যারা যারা যাওয়ার, যারা মেন রোড দিয়ে যায়, গলির রাস্তাটাতে বাড়ি রয়েছে কিন্তু অত কেউ লোকজন চলাচল করে না, যাদের বাড়ি তারাই চলাচল করে। এবারে দেখছি আমি যাচ্ছি, যেতে যেতে দেখছি খুব বিশাল হাওয়া হচ্ছে, মানে গাছের পাতা তো নড়ছে না, কিন্তু আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে আমি যতটা সময় যাচ্ছি, মানে আমার পিছু পিছু একটা হাওয়া ধাওয়া করছে অতখানি। যতটা আমি গলিতে 2-3টে গলি দিয়ে যতক্ষণ আমি আসতে থাকলাম, ততক্ষণ আমাকে একটা হাওয়াতে ধাওয়া করলো। আমি বাড়িতে এসছি, এসে আমি মাকে বলছি যে মা দেখো এইরকম হয়েছে। বন্ধুর বাড়িতে গেলাম তখনও এরকম হলো, আর সারাটা রাস্তা ধরে না আমাকে হাওয়া, এরকম হাওয়া হাওয়া হতে এসছে, যে আমার পিছু একটা হাওয়া ধাওয়া করছে আমাকে, আমার এরকম মনে হচ্ছে। এসেছি, তার খানিকক্ষণ পরে যা খেয়ে এসছি আমার বমি হয়ে গেল। বমি হয়ে গেল আমার, মানে 103-এর কাছাকাছি এইরকম জ্বর, আমার গা হাতটা প্রচুর ব্যথা, মনে হয় কি যে কাউকে যদি গায়েতে যদি মানে মারে তাহলে যেরকমটা লাগবে সেই রকম। মানে আমার ঠাকুরের মানে মাদুলি পরা ছিল, আমার এটাই ধরেনি, কিন্তু আমাকে মানে ওই হাওয়া বাতাসটা আমাকে লাগিয়েছে। আমার গা হাত পাটা প্রচন্ড ব্যথা আর বমি হচ্ছে, আর আমার মানে লুজ মোশনও হয়ে গেছে, আর জ্বরও আরম্ভ হয়ে গেছে। 2 দিন ধরে এইরকম, 2-3 দিন ধরে এইরকম চলছে। আর পরীক্ষা একদম দোরগোড়ায় পরীক্ষা। আমার মা বলছে যে কি করে পরীক্ষা দিবি। তাহলে তখন আমার মার মনে পড়লো সেই যে মামাটার কাছে গেছিল ওইখানে, সেই মামাটার কাছে আমাকে মা সেদিন বিকালবেলায়, সম্ভবত সেদিন মঙ্গলবার দিন ছিল, বিকালবেলায় আমাকে নিয়ে গেছে। যখন আমাকে মা মানে হাঁটিয়ে যখন নিয়ে যাচ্ছে, আমার গায়ে মানে এতটুকুনও জোর নেই, আমি হাঁটতে পারছি না। আমি মাকে বলছি যে আমার যেতে খুব কষ্ট হচ্ছে, মানে হাত পা খুব ব্যথা, মানে গায়ে কোনো জোর নেই। যাওয়া হলো ওইখানে, তখন ওই মামাটা তখন হাত পেলে, ওদের কিভাবে যেন ওরা বুঝতে পারে, বললো যে হ্যাঁ ওকে দূর থেকে ওইরকম হাওয়া বাতাস লাগিয়েছে যাতে আর কেউ পরীক্ষাটা না দিতে পারে, ও শরীর অসুস্থ করেছে তো এইরকম। তারপরে উনি ঝাড়িয়ে দিলেন, কিছু ঝাঁটাকাটির দিক কাটিয়ে দেওয়ার উনি ঝাড়িয়ে কাটিয়ে দিলেন। উনি ঝাড়িয়ে কাটিয়ে দেওয়ার পরে যখন আমি আসছি, তখন আমি একদম সুস্থ, মানে আমার জ্বরও নেই গায়েতে, আর একদম যে দুর্বল হয়ে গেছিল, হাত পা ব্যথা করছিল এরকমও না, আর আমার গা গুলাচ্ছিল সেইটাও ঠিক হয়ে গেল। আর এসে তারপরে দেখছি যে ওই যে লুজ মোশন হচ্ছিল এইরকম, সেগুলো সব ঠিক হয়ে গেল, আমার শরীর পুরো সুস্থ হয়ে গেল। আমি এবারে পরীক্ষা আমার সামনে, এবারে পরীক্ষা দিতে যাব, তখনও তো দূর থেকে তো এরকম কাজ তো চালিয়েই যাচ্ছে। তখনও আমার একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটেছিল, অ্যাক্সিডেন্টের মতন। আমাদের ওটা জিটি রোড,
গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ওখানে। ওইখানে আমার আমার যেহেতু পরীক্ষা ছিল আমাদের 12টার থেকে 3টে পর্যন্ত, আমার মার একটা রিক্সাকে বলে দেওয়া ছিল যে ওই রিক্সাওয়ালা এসে মানে আমার মাকে সমেত আমাকে নিয়ে যাবে আবার বাড়িতে দিয়ে যাবে, এইরকম একটা কন্ট্যাক্ট করা ছিল পরীক্ষার দিনগুলোতে। যাই হোক, তো সেই দিন প্রথম দিন পরীক্ষা ঠিকঠাক গেলাম, দিলাম। দ্বিতীয় দিনও ঠিকঠাক গেলাম, দিলাম। ইংরেজি পরীক্ষার দিন সম্ভবত যখন যাচ্ছি তখন মানে রিক্সার সাথে আর বাসের প্রায় মুখোমুখি হতে যাবে, মানে কোনো রকমে বাসটাও মানে ব্রেক কষেছে, রিক্সাটাও ব্রেক কষেছে। মানে সবাই হয়তো বলবে যে কেন এরকম কি হয় না, এরকম তো হয়, কিন্তু না, এইরকম অমনি ক্ষেত্রে হলে হতো। আমার পরপর যেগুলো আমার ঘটছে তাতে বোঝাচ্ছে ব্ল্যাক ম্যাজিকের জন্য। কেন কি একটা রিক্সা ঠিক করতে গেল, প্রথমে সেই রিক্সাওয়ালাটা আসবে বলে এলো না, মানে খালি বাধা পড়ছে পরীক্ষা দিতে যাবো বলে। তারপরে আবার একজনকে ঠিক করলো, তবে সে এলো, আবার সে যাও বা 2 দিন 3 দিনের দিন সেখানে আমার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। মানে এইভাবে অনেক কিছু ইনসিডেন্ট আমার সাথে এরকম হলো। এত কিছু ইনসিডেন্ট হয়ে যখন আমি পরীক্ষা দিলাম, যাই হোক আমার লেটার পেয়ে পাশ করলাম, কিন্তু ওই যে আমার বেঁধে রেখেছিল বলে আমি স্টার মার্কসটা আর পেলাম না। তা এত কিছু যখন হলো তখন আমার মা ঠিক করলো কি যে এইখান থেকে মানে ওই সামনাসামনির থেকে আর একটু দূরে চলে যাবে। তখন আমার মা বালিতে গিয়ে ঘর ভাড়া ঠিক করলো, বালিতে গিয়ে ঘর ভাড়া ঠিক করলো। আর আমি তখন আমাকে ক্লাস 11-এতে আবার ওখানে স্কুলেতে ভর্তি করালো। কিন্তু এই একটা সমস্যা হয়েছিল কি, যে আমাদেরকে বলেছিল যে ওই যে বন্ধন করার যে জিনিসটা দিয়েছিল না, পেরেক আর ওই 4টে হাঁড়ি, ওই পেরেক আর 4টে হাঁড়ি না আমার মা ওটা মানে সেই দিন আমরা যে বাড়িওয়ালার বাড়িতে ভাড়ায় থাকতাম, ওই বাড়িওয়ালার ছেলে, মানে ওনাকে মামা বলতাম, ছোট মামা আর কি, উনি ওইসব পেয়ারা গাছটা কেটে ফেলেছিল। আমাদের মাল লোড করে নিয়ে যাওয়া হচ্ছে একদিক থেকে, আর ওই জিনিসটা ওই জন্য ওর উপরে গাছপালা কেটে ফেলেছিল বলে আমরা আর ওইটা ওই বাড়ি বন্ধনের জিনিসটা আমরা আর নিয়ে যেতে পারিনি। কিন্তু আমাদেরকে বলেছিল ওই জিনিসটা না আমাদের সাথেই রাখি, মানে যদি আমরা বাড়ি চেঞ্জ করি সেখানে নিয়ে গিয়ে আবার যেন সেখানে যেন আবার পুঁতে দিই, বা অন্তত আমরা ঘরেতে রাখি, কিন্তু সেটা নিয়ে যেতে পারে। আমরা বালিতে গিয়ে আমরা যেই বাড়িতে আমরা ভাড়ায় থাকলাম ওইখানেও আবার ওই রকম উপদ্রব মানে ইনসিডেন্ট হতে আরম্ভ করলো। মানে ধরো একদিন আমরা হয়তো মানে রাতের বেলা ওদের বাড়িতে নিচের তলায় 3জন ভাড়াটিয়া থাকতাম, আর বাড়িওয়ালার উপরে থাকতাম। মধ্যিখানে একটা মানে বাড়িটা ঠিক এল প্যাটার্নে বা এরকম গোল করে মতন ছিল, আর মধ্যিখানটা একটুখানি ছোট একটু উঠোন মতন ছিল, আর ওদেরও পাতকুয়ো কল এইরকম ছিল। আমি যখন রাতের বেলা যখন বাথরুমে উঠি রাত 12:30 1টার দিকে, তখন যে ওদের বাড়িতে যে গলির দিকটা ওই দিকটা অন্ধকার ছিল, ফিস 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 করে মানে কেউ একটা ফিস 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 করে কথা বলছে, মানে কোনো মানুষ না কিছু না, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ফিস 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 করে আওয়াজ, মানে কেউ মানে কোনো মানুষেরও না, কোনো মানে কেউ বুঝতে পারবে না, এরকম একটা ফিস ফিস করে আওয়াজ পাওয়া যাচ্ছে। সেটাকে কোনো কিছু কেয়ার করলাম না। আর আমি এটা বলে রাখি যে বালিতে আমি যে বাড়িটায় ভাড়া ছিলাম ওই দিদাটাদের বাপের বাড়ি, ওদের ওই বাউন্ডারি পাচ্ছিল একদম গায়ে ছিল ওনার বাপের বাড়ি, মানে ওনার ভাইয়ের বউটো, ওনার মা বাবা, তাদের ছেলে মেয়েরা সবাই ওই বাড়িটাতেই ভাড়া থাকতো আর কি। মানে ভাড়া থাকতো বলছি, সরি, মানে সবাই ওই বাড়িটাতে থাকতো, ওদের নিজেদের বাড়ি ছিল, আমরা যে বাড়িটায় ভাড়া ছিল। একদিন রাতের বেলাতে এইরকম হয়েছে কি, আমার মা ওই বাড়িতে মানে ঘরের মধ্যে আলো জ্বলছে, আমার মা বাথরুমে যেতে যাচ্ছে, আর তখন দেখছে কি যে ঝুপ করে মানে আলোটা যে পিএল ল্যাম্প হয় না, পিএল ল্যাম্পটা ঝুপ করে মনে হলো যে নিভে গেল। আর আমার মা যেতেই আমার মা এত জোরে ভয় পেয়েছে যে আমার মা সাথে সাথে দৌড়ে ঘরের মধ্যে চলে, সেই ঘরে অমনি লাইটটা ঠিক হয়ে গেল, অমনি মানে সব জায়গায় আলো রয়েছে, ওই পিএল ল্যাম্পটা একবারে মানে পুরো মনে হলো অন্ধকার হয়ে গেল, মানে মনে হলো কেউ অন্ধকার করে একবারে কিছু যেন একটা কোনো একটা কালো অশুভ ছায়া যেন ধরছে, এরকম একটা মনে হলো। তখন আমার দৌড়ে আমার মা ঘরে চলে এলো। তারপরে আমার মা যখন রাতের বেলাতে ধরো যখন আমার মা যখন ডিউটিতে যেত, তখন যদি রাতের বেলা যদি আমি একা থাকতাম, হয়তো আসতে দেরি হচ্ছে, থাকে না যে ঘুলঘুলি থাকে না, আর বাং থাকে না বাড়িতে লোকের, বাংটার উপরে হয়ে বাস করে আসে না, মনে হচ্ছে যে ঘুলঘুলি দিয়ে কেউ আমার বাস্কটা পেটাচ্ছে, এইরকম আওয়াজ হতো যে বাস্কটা কেউ বাজাচ্ছে। যেই ঘরেতে মানে আমি যখন একা থাকছি আমি তখন ভয় পাচ্ছি, ওরকম আওয়াজ হচ্ছে, থাকতে পারছি না। যখন আমার মা এলো তখন মানে বড়রা কেউ থাকলো তখন ঠিক হয়ে গেল, বুঝতে পেরেছো? এইরকম। আর তারপরে আরেকটা দিন সবচেয়ে খারাপ একটা দিন ইনসিডেন্ট হয়েছিল হলো
যে একদিন বললাম যে ওই আমরা যে বাড়িতে ভাড়ায় রয়েছি বালির, ওই দিদা বাড়িওয়ালা দিদার আর কি, যে বাপের বাড়ির লোকের যে পাশের বাড়িতে থাকতো, রাত্রিবেলা 2-2-2:30টার দিকে ওদের বাড়ির থেকে সবাই টর্চ নিয়ে লাঠি সোটা নিয়ে সব ওদের বাড়ির থেকে এসে ওদেরকে ডাকাডাকি করছে, ওদের নাম ধরে যে তোমার দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। কি হয়েছে, দরজা খুলেছে, দরজা খুলে এসে বলছে কি হয়েছে ভাই, তোরা এত রাত্রিবেলায় চলে এসেছিস বাড়ি থেকে। বলছে কি রে, তোরা কেউ শুনতে পাচ্ছিস না? তোদের বাড়ির তো সবকিছু, তোদের কল পার, তারপরে তো তোদের কল টল পাতকুয়ো তলা তো সব ভেঙে চুরে ফেলছে। আমরা তো মনে করছি কোনো চোর ডাকাত এসছে নাকি তোদের বাড়িতে, যে সবকিছু ভেঙে চুরে ফেলছে। তা বলছে না কই, আমরা তো কিছু শুনতে পাইনি। মানে ওরাও কিছু শুনতে পারেনি, আরো যে 2 ঘর ভাড়াটি আছে তারাও কিছু শুনতে পায়নি, আমরাও কিছু শুনতে পাইনি। ওদের বাড়ির থেকে ওরা এতগুলো লোক রাতের বেলা 2:30টার সময় কি ছুটে আসবে এমনি এমনি? মানে ওরা তো শুনতে পেয়েছে বলেই তবে এসছে। আমি তখন আমার মা বললো দেখ আমরা তো এখানে রয়েছি, তাই জন্য ওইসব উল্টো পাল্টা জিনিস পাঠিয়েছে, তো ওরা ভয় দেখানোর জন্য বা ওরা কোনো কিছু করার জন্য এরকম করেছে, যে আমাদেরকে এখানে শান্তিতে থাকতে দেবে না। এরকম একটা ব্যাপার আর যে থাকতে দেবে না, এখানেও থাকতে দেবে না। কেন কি আমরা না আমাদের ব্যাপারটা জানি, ওরা জানে না বলে ওরা তো বুঝতে পারছে না। অতগুলো লোক যদি অত বড় যদি আওয়াজ না হয়, যে মনে করছে যে ওই যে চাপা কল গুলো আছে, পাম্প করা চাপা কল, ওই কল তারপরে পাতকুয়ো এগুলো নাকি কেউ ভেঙে দিচ্ছে। ওরা ওই জন্য ওরা সবাই মানে লাঠি শুটা নিয়ে টর্চ নিয়ে ওরা 5-6 জন লোক সব ছুটে এসছে, ওদের বাড়ির সবাই ছুটে এসছে প্রায়। আমরা তো সেদিন আর ওদেরকে কোনো কিছু বলিনি, আমরা তো কাউকে কিচ্ছু বলিনি, আমরা নিজেরা বুঝতে পেরেছি যে এইরকমই একটা ব্যাপার ঘটেছে। তখন আমরা আবার সেই যে আমার মাকে, যিনি আর কি আমার মাকে সারিয়ে দিয়েছিলেন, তো আমি সেখানে যাওয়া হলো। ওই যে ভাঙর ঘটপুকুরের ওইদিকে ওই যিনি দাদু, যিনি ভদ্রলোক বললাম যে মুসলিম ভদ্রলোক, উনি যিনি দিয়েছিলেন বাড়ি বন্ধন করার জিনিস, ওনার কাছে যাওয়া হলো। তখন উনি বললেন যে তোমরা তো গঙ্গার এপারে রয়েছো, তাই জন্য ওরা ঠিক চালান করে বুঝে যাচ্ছে যে কোথায় আছো, এই জন্য সমস্যা করার চেষ্টা করছে। তোমরা কোনো কিছু না বলে গঙ্গার ওপারে চলে যাও। তখন আমার কি করা যাবে, ওখানে তো আমি ক্লাস 11-এ ভর্তি হয়েছি, তো ওই বছরটা আমার গ্যাপ চলে গেল, নষ্ট হয়ে গেল। তখন আমার মা যথারীতি বারুইপুরে দেখে, মানে সাউথ 24 পরগনার বারুইপুরে ভাড়া বাড়ি দেখে ওখানে আমাকে নিয়ে চলে গেল। ওখানে আমি আবার গিয়ে ক্লাস 11-এতে ভর্তি হলাম। আবার ওইখানে যখন আমি ক্লাস 12-এ যখন পড়াশোনা করছি, তখন যেহেতু আমার মা যেহেতু মামা বাড়ির সাথে প্রায় যোগাযোগ তখন বন্ধ করে দিয়েছে, যেহেতু জিজ্ঞেস করবে যে কিরে তোরা এখন কোথায় তলে আছিস, কোথায় থাকছিস, আসতে চাইলে আমার মাসি সেই জানতে পেরে যাবে, তাই না? কিন্তু বলেছিল একদম ওদের সাথে জানাতে বারণ করে দিয়েছিল, গঙ্গার ওপারে চলে যেতে বলেছিল, যে গঙ্গার ওপারে চলে গেলে যদি না জানে তাহলে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব অতটা পড়বে না। সেই জন্য আমরা চলে গেছিলাম। যখন এইরকম চলে যাওয়া হলো, যাই হোক 2007 সালে মানে আমার মায়ের বাবার আর কি, আমার দাদু আর কি, উনি সেপ্টেম্বর মাস নাগাদ উনি এক্সপায়ার করে গেলেন। আমরা যেহেতু যাইনি তখন আমরা জানতে পারি। এবার শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর আমার মা মানে আমার মামার এক বন্ধু আমার মাকে ফোন করে জানালো যে দিদি এইরকম হয়েছে। তা আমার মা তখন মনে করলো যে ঠিক আছে, আমার যেগুলো করার দরকার আমি সেগুলো বাইরে আলাদাভাবে করে নেবো। সেই মেয়েদের কাজ করার থাকে না, যে বাবা যতই তারা অন্য গোত্রে হয়ে যাক তবু তাদের কিছু 3 দিনের কাজ থাকে। তো সেইটা আসলে অ্যাকচুয়ালি আমার দাদু আমাকে খুব ভালোবাসতো। মানে নাতি নাতিদের মধ্যে আমাকে খুব ভালোবাসতো, যেহেতু আমি ওখানে থাকতাম, আমি পড়াশোনায় ভালো ছিলাম, নাতনিদের মধ্যে আমাকে ভীষণ ভালোবাসতো। কিন্তু লাস্ট টাইমে দাদু আমাকে দেখতে পায়নি, আক্ষেপ ছিল। তা ওই জন্য আমরা যে বাড়িতে, এটা বারুইপুরের কথা বলছি, বারুইপুরে যে বাড়িতে ভাড়া ছিলাম, দোতলা বাড়িতে আমরা উপরে থাকতাম, নিচের তলায় পরে একজন ভাড়াটি এসেছিল। আর আমার মা নার্সিং এর চাকরি করতো, CMRI তে চাকরিতে চলে যেত। নার্স ছিল অ্যাকচুয়ালি, 8টার থেকে 8টা চাকরি ছিল সময়, 12 ঘন্টা, ওই জন্য 6টার সময় চলে যেত, রাত 10টার সময় ফেরত আসতো। আর আমি স্কুলে সায়েন্স নিয়ে পড়তাম বলে 6টা মাস্টারের কাছে পড়তে যেতাম। পড়ে এসে আমি একদিন যখন আমার মা যখন রয়েছে, একদিন আমার মা যখন রাত 10টার সময় যখন অফিস থেকে যখন ফেরত এসছে, তখন দেখছে একটা বিড়াল এসছে উপরে দোতলায় আমাদের সেই ব্যালকনিটাতে, বুঝেছো? বিড়ালটা এসে একদম তাকিয়ে দেখছে। আমার মা বলছে তুমি এরকম দেখ বাপি, বিড়াল এসে এরকম তাকিয়ে আছে। আমার মার না কিছু একটা মনে হয়েছে,
বলছে বিড়ালটা, আমরা বিড়ালকে এমনি দেখলে কি বলি, হ্যাঁ চলে যা চলে যা, এরকম একটা বলি তো। আমার মা বলছে কি যে না রে দেখ কেমন হয় তাকাচ্ছে না, মনে হচ্ছে আমার বাবা তো মনে হয় আমার দেখতে পায়নি, তো মনে হয় এসে মনে হয়, তখন বলছি তুমি কি আমাকে দেখতে এসছো, তুমি কি আমাকে দেখতে এসছো, এরকম বলছে। বিড়ালটা কিচ্ছু বলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠিক আছে। আমরা এমনি বিড়াল দেখলে কি বলি, হ্যাঁ হ্যাঁ চলে যা চলে যা, এরকম বলি তো। কিন্তু আমার মার কি মন হলো, আমার মা বলছে তুমি কি আমাকে দেখতে এসছো, আমাকে দেখতে পাওনি, তাই আমার মেয়েকে আমাকে দেখতে এসছো, এইরকম বলছে। তো খানিকক্ষণ এরকম বিড়ালটা দাঁড়িয়ে না বেশ ভালো মানে মায়া মায়া নজরে বেশ তাকিয়ে না পরে চলে গেছে। তারপরে বিড়ালটাকে আর কখনো দেখিনি। এরপরে তো আমি ধর সন্ধ্যেবেলা 6টার দিকে যখন স্কুল হয়ে যখন পড়ে যখন বাড়িতে আসতাম, তখন তো আমি একা থাকতাম। ওপারের দিকের উপরের ঘরের জানলা খুলে আমি যখন পড়াশুনো করতাম, আমি না, আমার দাদু না ধুতি পাঞ্জাবি পরতো বরাবর, আমি না এক ফালি মানে আমি ধুতি না আমি দেখতে পেয়েছি যে উড়ে উড়ে এক ফালি ধুতি না ওইরকম চলে যাচ্ছে জানলা দিয়ে, জানলার দিক থেকে ওইরকম ধুতি আমি দেখতে পেয়েছিলাম আর কি। হ্যাঁ, আর আমার তখন আর কি আমার মা যখন ডিউটি সেরে যখন আসতো, তখন আমার মা দেখতো কি যে আমাকে খুব ডাকাডাকি করছেন নিচের থেকে, মানে নিচের ভাড়াটিয়ারাও ডাকাডাকি করছে রাত 10টার সময়, কিন্তু আমার কোনো সাড়া পেতো না, আমার একদম কোনো রকম কোনো সাড়া পেতো না। দেখতো কি যে আমি ঘুমিয়ে আছি, আর আমার মানে আমি মানে অজ্ঞান নয়, মানে জেগে আছি, আমার মানে জ্ঞান রয়েছে, আমার সার রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু আমার বুকের উপর মানে মনে হচ্ছে না কেউ যেন একটা পাথরের মতন কোনো কিছু একটা বোঝা চাপিয়ে দিয়েছে, এইরকম কেউ একটা বোঝা চাপিয়ে দিয়েছে। আমি কোনো কথা বলতে পারছি না, আমি কারোর কথা কোনো কিছু শুনতে পাচ্ছি না, আমি অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছি, আমার কানে যাচ্ছে, কিন্তু আমার ওঠার আর আমার কোনো ক্ষমতা নেই। এইরকম 3-4 দিন পর পর এইরকম 8 ঘন্টা ধরে ডেকেছে, এরকম 3-4 দিন আমার সাথে হয়েছে। তারপরে তো আমার জ্বরও হয়ে গেছিল। তারপরে বারুইপুরে এক বাবার মন্দির ছিল, সেইখানে আমরা তখন গেছিলাম, আমার মা আমাকে নিয়ে গেছিল অ্যাকচুয়ালি। তো সেইখানে উনি উনি অনেক লোকের উনি অনেক কিছু ভালো করেন, ওখানে কোনো টাকা পয়সা এমন কিছু কোনো ডিমান্ড করার ব্যাপার নেই, মানে যে যা খুশি হয় যা দেবে এইরকম। তো ওনার কাছে খুব ভালো কাজ হয়। তো উনি ওটা হলো শিব ঠাকুরের মন্দির, উনি আমাকে বসালেন, উনি ঝাড়ালেন, উনি বললেন যে হ্যাঁ আমার দাদু দেখতে পায়নি তাই আর কি এসেছিল, তাই ওর ওরকম জ্বর হয়েছে বা এরকম শরীরটা খারাপ হয়েছে। তা তারপরে তো আমার ঠিক হয়ে গেল। তা এই ছিল আমার আজকের ঘটনা, মানে অনেকটা ব্ল্যাক ম্যাজিক দ্বারা কিভাবে সমস্যায় পড়েছিলাম, আর কিছুটা হলো এমনি ঘটনা। তা ঘটনাটা কেমন লাগলো বলো? আমার তো ভালো লেগেছে, আমি তো অর্ধেকটা শুনেছিলাম আগে। হ্যাঁ, আর তা বাদে আশা করি সবার ভালো লাগবে। আর কি বলতো, রিসেন্টলি হ্যাঁ মানে এইটা কি বলতো, মানে ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে যে কতটা যে মানুষের খারাপ হয় না, এটা আমি একটা কথাই খালি তোমার এই যে তুমি তোমার মাধ্যমে আমি এইটা মানুষকে আমি এটা জানাতে চাই যে যারা আজকে আমার ঘটনাটা যেটা শুনবেন, মানুষের কিন্তু খারাপ করা উচিত না। যদি কেউ করে না, যারা করে না তারাই বলে যে যারা তান্ত্রিক তারা হয়তো নিজেদের হয়তো প্রোটেকশন নিয়ে রাখে, কিন্তু সাধারণ মানুষ যারা করে না তাদের কিন্তু পরে কিন্তু তাদের শরীর হোক, অর্থ হোক, তাদের ছেলে মেয়েদের হোক, যেভাবে হোক তাদের কিন্তু এই নেগেটিভ এনার্জি দ্বারা ক্ষতি হয়ে যায়। কেন কি আমরা যদি একটা ভালো মানুষকে যদি একটা কষ্ট দিই না, তার যদি কোনো খারাপ করি না, সে তো ভালো, সে তো কোনো দোষ করেনি, তাহলে সেইটা কিন্তু যে নিজে হাতে খারাপটা করছে তার কিন্তু সেইটা হয়। আমার এই ঘটনাটা যেটা শুনছে সবাই আর কি, যারা জানেন না তারা তো সাবধান হবেন, আর যারা বা এইরকম করেন তারা বা মনে করবেন যে কারোর সাথে এইরকম করবেন, কিন্তু আমি বলছি এইরকম করবেন না, কেন কি এরকমটা করা উচিত না। আপনি হয়তো আজকে করে হয়তো আনন্দ পাবেন বা ইচ্ছা করে করবেন, কিন্তু আপনার কিন্তু পরে ক্ষতি হয়ে যাবে। তারা কিন্তু ভালো থাকতে পারে না, ভবিষ্যতে কিন্তু তাদের ক্ষতি হবেই হবে। তারা কিন্তু ভালো থাকতে পারে না। আমার সাথে যারা করেছে তাদের কিন্তু হয়তো এখন হয়তো আর্থিক দিক থেকে তাদের না হলেও তারা কিন্তু বিভিন্ন রকমের প্রবলেমে কিন্তু আছে, আমি এটা কিন্তু বলতে পারি। হ্যাঁ, শারীরিক হোক প্রবলেম হোক, অন্যরকম প্রবলেম হোক, আমার নিজের লোক করেছে কিন্তু সেও তবুও অনেক রকমের প্রবলেম আছে, হয়তো আর্থিক দিক থেকে প্রবলেমে নেই কিন্তু আছে অন্যরকম প্রবলেম। তাই এগুলো করা উচিত না, এটাই আমি বলতে চাইছি, এটা আমার মেসেজ, এটা আমি বলছি সবার জন্য। আমারও এই মেসেজই থাকবে, কারণ আমি শুনেছি যতজনের কাছে যে যারা এসব করে তারা লাস্টে খুব কষ্ট করে মারা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা হয়। আমিও এরকম মানে আমাদেরও নিজেদের মধ্যে একজন বলেছে এরকম দেখা যায় একজন লোকের খুব খারাপ করতো, তার মানে কি চোখ কানা হয়ে কি হয়ে খুব কষ্টে মানে অতি কষ্টে সে মারা গেছে, এরকম শুনেছি।
সেটাই। সেইটাই বলতে চাই যে সমাজে পারলে মানুষের উপকার করুন। আর আমি বলে আমার যেই রকম খারাপ হয়েছে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা, আমি চাই না যে আর কারোর এরকম খারাপ। সচেতন থাকবেন আপনারা, আর কেউ এরকম করবেন না কারোর সাথে। একদম একদম। হুম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমাকেও থ্যাংক ইউ। কেন কি এইভাবে আমরা বলতে পারছি, লোকে সচেতন হতে পারবে, জানতে পারবে, তারপরে কি বললে মনের বোঝাটা অনেকটা হালকা হয়। হ্যাঁ, এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য তোমাকেও থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শেষ করছি গো তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো রাখছি। একদম একদম, হ্যাঁ, ভালো থেকো। কমেন্টসটা যদি ভালো আসে তখন আমার কাছে আরো অনেক ঘটনা আছে, ইনসিডেন্ট আছে, তখন বলবো তাহলে। একদম একদম। হুম, ঠিক আছে গো, শেষ করছি। ঠিক আছে। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরা যদি এরকম পডকাস্টে ঘটনা শেয়ার করতে চাও, জাস্ট আমার সাথে একটা কন্ট্যাক্ট করে নাও। বাদবাকি একদম ইজিভাবে তোমরা এই রেকর্ডিংটা করতে পারবে, যে ভাববে কি এমন ব্যাপার। ঠিক আছে, এটুকু আমি এনশিওর করছি। যারা যারা কন্ট্যাক্ট করেছে তারা জানে। তো আর দেরি করো না, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।